আসসালামু আলাইকুম। বিবিএস পাস প্রথম বর্ষের শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ব্যবস্থাপনার মৌল বিষয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং অনেক বেশি করে ক্লাসে অংশগ্রহণ করছো। আমাদের আজকের অধ্যায় সংগঠন কাঠামো ও এর শ্রেণীবিভাগ গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা সংগঠন অধ্যায়ের শেষ অংশটুকু পড়ব। আমরা মূলত 4 ধরনের সংগঠন কাঠামো সম্পর্কে জেনেছিলাম। সর্বশেষ আমরা ম্যাট্রিক্স সংগঠন এবং কমিটি সংগঠনের অল্প কিছু বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সংগঠন অধ্যায়ে সমাপ্তি করব। যদি তোমাদের এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো কিংবা মেসেঞ্জারে আমাকে এ বিষয়ে জানাতে পারো কোথাও কোনো সমস্যা থাকলে। চলো এবার তাহলে আমরা ম্যাট্রিক্স সংগঠন নিয়ে আলোচনা করি। ম্যাট্রিক্স সংগঠনের যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো ম্যাট্রিক্স সংগঠন সংজ্ঞা, এর সুবিধা এবং বা কেন ম্যাট্রিক্স সংগঠন কাঠামো গঠন করা হয়। এছাড়া আমরা কমিটি ব্যবহারের কিছু অনুকূল ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব ম্যাট্রিক্স সংগঠনের সংজ্ঞা কী। গত ক্লাসে আমরা দেখেছিলাম সরলরৈখিক সংগঠনের সমস্যাগুলো যখন দেখা দেয় তা থেকে বের হওয়ার জন্য পরবর্তীতে দেখা গেল সরলরৈখিক ও পদস্থ সংগঠন কাঠামো, সেটা থেকেও সময়ের পরিবর্তনে যুগের পরিবর্তনে সংগঠন কাঠামোর ধরন পাল্টে কার্যভিত্তিক সংগঠন কাঠামো আসে। কার্যভিত্তিক সংগঠন কাঠামোও যুগের সাথে সাথে এর নানান দিক বা সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা পরবর্তীতে আধুনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ম্যাট্রিক্স সংগঠন কাঠামোর ব্যবহার লক্ষ্য করি। যদিও ব্যাপকভাবে ম্যাট্রিক্স সংগঠন কাঠামো ব্যবহার করা হয় না, তবুও ব্যবস্থাপনার ক্ষেত্রে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই আমাদের ব্যবস্থাপনার সংগঠনের ক্ষেত্রে সংগঠন কাঠামোর ক্ষেত্রে ম্যাট্রিক্স সংগঠন কাঠামো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমি দেখি ম্যাট্রিক্স সংগঠন কাঠামো বলতে কি বোঝাচ্ছে। ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ হলো ম্যাট্রিক্স সংগঠন। এটি হলো মূলত বিভাগীয়করণের একাধিক পদ্ধতির মিশ্র রূপ। বিভাগীয়করণ মানে যখন একটি প্রতিষ্ঠানকে নানান বিভাগে বিভক্ত করার মাধ্যমে তাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চেষ্টা করা হয়। আর যখন বিভাগীয়করণের একাধিক পদ্ধতির সংমিশ্রণ করা হয় সেটি হয়ে যায় ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণ এবং ক্ষেত্রবিশেষে অঞ্চলভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে দ্বৈত কর্তৃত্ব ও সহযোগিতার সম্পর্ক সম্বলিত যে সংগঠন কাঠামো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে গড়ে তোলা হয় তাকে ম্যাট্রিক্স সংগঠন বলে। তোমরা লক্ষ্য করবে এখানে 2 ধরনের বিভাগীয়করণের কথা বলা হয়েছে, একটি হলো দ্রব্য, অন্যটি হলো কাজ। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো একটি প্রতিষ্ঠানকে আমরা ব্যবস্থাপনার বা একটি প্রতিষ্ঠানের নানান কাজের ভিত্তিতে ভাগ করলাম, যেমন ধরো উৎপাদন,
মান নিয়ন্ত্রণ, বিপণন, অর্থ, হিসাব রক্ষণ ইত্যাদি নানান ভাগে আমরা একটি প্রতিষ্ঠানে কে ভাগ করতে পারি। এটি হলো কাজের ভিত্তিতে। এবং একই সাথে যদি একটি প্রতিষ্ঠান নানান দ্রব্যের ভিত্তিতেও ভাগ হয়, যেমন ধরো প্রজেক্ট ক, প্রজেক্ট খ, প্রজেক্ট গ ইত্যাদি আলাদা আলাদা প্রজেক্ট, যেটা আলাদা আলাদা কি দ্রব্য বা পণ্য উৎপাদন করে থাকে, তার ভিত্তিতেও যখন একটি প্রতিষ্ঠানকে একই সাথে বিভক্ত করা হয়, একই সাথে তার কাজকে বিভক্ত করা হয়, তখনই আমরা সেই সংগঠন কাঠামোকে কি বলতে পারবো? ম্যাট্রিক্স সংগঠন কাঠামো বলতে পারবো। তোমরা বইয়ে একটি চিত্র দেওয়া আছে, চিত্রে তোমরা লক্ষ্য করবে যে কিভাবে দ্বৈত কর্তৃত্বের একটি সমন্বয় করা হয়েছে ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে। অনেক ক্ষেত্রে শুধুমাত্র দ্রব্য কাজের ভিত্তিতে বিভাগীয়করণ করা হয় না, অনেক ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক বিভাগীয়করণের মাধ্যমেও কি দ্বৈত কর্তৃত্ব, দ্বৈত মানে দুই ধরনের কর্তৃত্ব ও সহযোগিতার সম্পর্ক সম্বলিত যে সংগঠন কাঠামো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে গড়ে তোলা হয় তাকেই ম্যাট্রিক্স সংগঠন বলে। এই ধরনের সংগঠনের বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে দুই ধরনের কর্তৃপক্ষ একই সঙ্গে কাজ করে, যাদের একদল প্রয়োজনীয় জনশক্তি, উপায় উপকরণ ও সেবা প্রদান করে, এদেরকে কার্যিক ব্যবস্থাপক বলা হয়। তোমরা আবারও লক্ষ্য করো, আমি আবারও বলছি, যাদের একদল প্রয়োজনীয় জনশক্তি, উপায় উপকরণ ও সেবা প্রদান করে, এদেরকে বলা হয় কার্যিক ব্যবস্থাপক বা ফাংশনাল ম্যানেজার। আরেক দল কর্তৃপক্ষ বিশেষ দ্রব্য বা প্রজেক্টের সামগ্রিক দায়িত্ব নেয়, এদেরকে প্রজেক্ট ব্যবস্থাপক বা প্রজেক্ট ম্যানেজার বা ব্যবসায়ী ব্যবস্থাপক বলা হয়। এই ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার তার নির্দিষ্ট প্রজেক্টের সফলতা বা ব্যর্থতার জন্য ঊর্ধ্বতনের কাছে দায়ী থাকে। এবং যেহেতু এখানে দ্বৈত কর্তৃত্ব বা দ্বৈত অধীনতার বিষয়টা রয়েছে, তাই কোনো ধরনের ব্যবস্থাপক কার্যিক ব্যবস্থাপকও ফাঁকি দেওয়ার যেমন কোনো সুযোগ পায় না, তেমনি প্রজেক্ট ম্যানেজারও কি হয় সবসময় তার কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করে। প্রজেক্ট ম্যানেজারেরও এই ক্ষেত্রে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না। প্রজেক্টের কার্যকারিতার জন্য তাকে অবশ্যই ঊর্ধ্বতনের কাছে কি করতে হয়? জবাবদিহি করতে হয়। অর্থাৎ একই সাথে আমরা দেখলাম মূলত এই ধরনের সংগঠনে সাধারণ ব্যবস্থাপক মূলত ম্যাট্রিক্স ব্যবস্থাপক, যার অধীনে একদিকে কার্যিক ব্যবস্থাপক, অন্যদিকে প্রজেক্ট বা দ্রব্য ব্যবস্থাপকগণ কাজ করে থাকে। এই সম্পর্কে যদিও আমি এখানে মনীষীদের সংজ্ঞা দেইনি, তবুও একটি মনীষী বা একজন মনীষীর আমি একটা সংজ্ঞা উল্লেখ করতে চাচ্ছি, যে ডনেলি ও তার সহযোগীগণের মতে ম্যাট্রিক্স অর্গানাইজেশন ডিজাইন ইজ এ ডিজাইন ইন হুইচ এ প্রজেক্ট type structure is superimposed on function structure। অর্থাৎ ম্যাট্রিক্স সংগঠন ডিজাইন হলো এমন একটি ডিজাইন যাতে কার্যভিত্তিক ডিজাইনের উপর একটি প্রকল্পভিত্তিক ডিজাইনকে সমন্বিত করে আরোপ করা হয়। এবং একই সাথে RM হডগেটস এই সম্পর্কে বলেছেন, a matrix organization is a blend of functional and product. In the same case, territorial departmentalization in which there is a dual command system that emphasizes both inputs and outputs। অর্থাৎ ম্যাট্রিক্স সংগঠন হলো কার্যভিত্তিক ও দ্রব্যভিত্তিক, কখনো কখনো অঞ্চলভিত্তিক বিভাগীয়করণের মিশ্রণ, যেখানে দ্বৈত কর্তৃত্ব কার্যকর থাকে, যা প্রয়োজনীয় যোগান ও উৎপাদন এর উপর পৃথকভাবে বিশেষ গুরুত্ব আরোপ করে। উপরের এই যে সংজ্ঞাগুলো আমরা পড়লাম, তা থেকে আমরা কি এক কথায় বলতে পারি যে
মূলত উন্নত মানের কারিগরি জ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনা ও দলগত প্রচেষ্টার জোরদার করে উৎপাদনশীলতা বৃদ্ধি এরূপ সংগঠন কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য। এবং আমরা এক কথায় কি বলতে পারি যে দ্রব্য কার্যভিত্তিক বিভাগীয়করণ ও ক্ষেত্রবিশেষে অঞ্চলভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে দ্বৈত কর্তৃত্ব সহযোগিতার সম্পর্ক সম্বলিত যে সংগঠন কাঠামো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে গড়ে তোলা হয় তাকে ম্যাট্রিক্স সংগঠন বলে। এবার আমরা দেখব ম্যাট্রিক্স সংগঠনের সুবিধাগুলো, কিংবা একে বলা যায় যে ম্যাট্রিক্স সংগঠন কেন গঠন করা হয় বা এর গুরুত্ব। সবগুলো প্রশ্নেরই ধরন একই বা সবগুলো বিষয়েই একই ধরনেরই উত্তর আসে। আমরা দেখি তাহলে প্রথমে আমরা দেখছি যে কি নির্বাহীগণের দক্ষতা বৃদ্ধি। ম্যাট্রিক্স সংগঠন কাঠামো এক্ষেত্রে প্রজেক্ট পর্যায়ে ও কার্যক্ষেত্রে নিযুক্ত ব্যবস্থাপকগণ যথেষ্ট কর্তৃত্ব ও ক্ষমতা ভোগ করেন এবং উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকগণের অনুমোদন সাপেক্ষে নিজেরাই অনেক সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে যেহেতু কার্যক্ষেত্রে নিযুক্ত ব্যবস্থাপকগণ যথেষ্ট কর্তৃত্ব এবং ক্ষমতা ভোগ করে এবং উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকগণের অনুমোদন সাপেক্ষে নিজেরাই অনেক সিদ্ধান্ত নিতে পারেন, ফলে নির্দিষ্ট প্রজেক্ট বা ব্যবসা পর্যায়ে নির্বাহীরা অধিক দক্ষতা অর্জন ও যোগ্যতা প্রদর্শনের সুযোগ পায়। এরপর হলো সহযোগিতার উন্নয়ন। যে কোনো সম্মিলিত কাজে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাতিষ্ঠানিক নিয়মের বেড়াজল ও কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচলিত ধারণা অনেক সময় এক্ষেত্রে কি হয়ে যায়, বাধা হয়ে দাঁড়ায়, যা সহযোগিতার পরিবর্তে অনেক সময় অসহযোগিতা বৃদ্ধি করে। কিন্তু ম্যাট্রিক্স সংগঠন প্রচলিত ধারণা নিয়মের বাইরে এসে পাশাপাশি কর্মরত নির্বাহীদের মধ্যে সহযোগিতার উন্নয়ন ঘটায়। তারপর হলো কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা। এইরূপ সমন্বিত সংগঠন কাঠামো দ্রুত ও কার্যকর সমন্বয় সাধনের একটি অন্যতম উপায়। এইরূপ উপায় সমান্তরাল সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। ম্যাট্রিক্স সংগঠনে প্রজেক্ট ম্যানেজার ও কার্যিক ব্যবস্থাপকগণ নিজেদের দক্ষতা প্রমাণে স্বপ্রণোদিত সমন্বয় ব্যবস্থা গড়ে তোলে, অন্যথায় তাদেরকে যৌথভাবে ঊর্ধ্বতনের নিকট দায়ী হতে হয়। অর্থাৎ আমরা দেখছি যে ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে আসলে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা হয়। অনেক ক্ষেত্রে তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে সমন্বয়ের ব্যবস্থা গড়ে তোলে, যেহেতু তাদের উভয় ধরনের নির্বাহীদেরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কি হয়, জবাবদিহি করতে হয় বা দায়ী হতে হয়। সেই জন্য তারা নিজেরাই নিজেদের মধ্যে অনেক কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা গড়ে তোলে। যে কোনো দেখা যায় যে গতানুগতিক সংগঠন কাঠামোগুলোতে সমন্বয়ের ব্যবস্থা আছে ঠিক অনেক, কিন্তু কার্যক্ষেত্রে তা অনেক সময় কি কার্যক্ষেত্রে তার অনুপস্থিতি দেখা যায়। কিন্তু ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে নির্বাহীরা তাদের উভয় ধরনের কর্তৃপক্ষই আসলে তাদের পারস্পরিক কাজের উপর অনেক বেশি নির্ভরশীল এবং এতে এক পক্ষ যদি অপর পক্ষকে সহযোগিতা না করে তাহলে কোনোভাবেই তাদের কাজ সম্পন্ন করা যাবে না। তাই এক্ষেত্রে তারা বাধ্যগতভাবেই হোক কিংবা সংগঠন কাঠামোর কারণেই হোক কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা গড়ে তুলতে কি হয়, বাধ্য থাকে। এরপর হলো দ্রুত কার্য সম্পাদন। প্রচলিত সংগঠন কাঠামোতে কর্তৃত্ব শৃঙ্খলের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়।
ফলে উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক বা বিক্রয় ব্যবস্থাপক একে অন্যের সাথে যোগাযোগ করতে যেয়ে তা সাধারণ ব্যবস্থাপকের মাধ্যমে করে থাকে, ফলে বিলম্ব হয়। কিন্তু ম্যাট্রিক সংগঠনে তার প্রয়োজন হয় না। ব্যবস্থাপকগণ স্ব দায়িত্ব পালনে একে অন্যের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলে, যা দ্রুত কার্য সম্পাদনে খুবই সহায়ক হয়। অর্থাৎ আমরা প্রচলিত সংগঠন কাঠামোগুলোতে পরস্পরের সাথে উপর থেকে নিচে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিচের পর্যায়ের কর্মীদের সাথে যোগাযোগ করতে গিয়ে অনেক সময় ব্যয় হয়ে যায়, কিন্তু ম্যাট্রিক সংগঠন কাঠামোতে তা হয় না। এখানে দ্রুত কার্য সম্পাদনের ব্যবস্থা গড়ে তোলা হয়। কাজের প্রতি গুরুত্ব আরোপ। এটা সত্যি যে ম্যাট্রিক সংগঠন অনেক বেশি করে কাজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এইরূপ সংগঠনে প্রতিটি প্রজেক্ট বা প্রোডাক্টের জন্য পৃথক ব্যবস্থাপক কর্মরত থাকেন, যিনি তার প্রোডাক্টের সকল ভালো মন্দের জন্য ঊর্ধ্বতন নির্বাহীর নিকট জবাবদিহি করেন। তিনি তার প্রয়োজনে বিভিন্ন কার্যিক ব্যবস্থাপকগণের সহায়তা নিতে সবসময় সচেষ্ট হন। এক্ষেত্রে অন্যান্য প্রোডাক্ট ব্যবস্থাপকগণের সাথে তার একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়, যা কাজের প্রতি সবাইকে অধিক মনোনিবেশে সহায়তা করে। এই বিষয়টা আমরা প্রচলিত সংগঠন কাঠামোগুলোতে আসলে কম দেখি, যে আলাদা করে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য গুরুত্ব আরোপ করা প্রচলিত সংগঠন কাঠামোতে দেখা যায় না, যেহেতু তাদের আলাদা কোনো নির্দিষ্ট কোনো প্রজেক্টের জন্য ব্যবস্থাপক নিয়োগ করা হয় না। যেহেতু এইখানে ম্যাট্রিক সংগঠন কাঠামোতে প্রতিটি প্রোডাক্ট বা প্রজেক্টের জন্য ব্যবস্থাপক কর্মরত থাকেন এবং তারাই সবসময় কার্যিক ব্যবস্থাপকগণের সহায়তা নিতে সবসময় সচেষ্ট থাকেন। ফলে তাদের মধ্যে একটা সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়, যা কাজের প্রতি সবাইকে অধিক বেশি মনোনিবেশে সহায়তা করেন। নির্বাহী সংখ্যা ঝামেলা হ্রাস। প্রচলিত সংগঠন কাঠামোতে উচ্চ মধ্য পর্যায়ে নির্বাহীর সংখ্যার আধিক্য পরিলক্ষিত হয়। আধিক্য মানে অনেক বেশি সংখ্যক নির্বাহী দেখা যায় প্রচলিত, অর্থাৎ আমরা অন্যান্য সংগঠন কাঠামোগুলোর কথাই বলছি। এতে কি থাকে, এতে উচ্চ পর্যায়ে মধ্য পর্যায়ে নির্বাহীর সংখ্যা অনেক বেশি থাকে। এতে ব্যয় বাড়ে এবং অতি আনুষ্ঠানিকতাজনিত ঝামেলাও বৃদ্ধি পায়। কিন্তু ম্যাট্রিক সংগঠনে একজন উচ্চ নির্বাহীর অধীনে প্রজেক্ট ব্যবস্থাপকগণ কার্যিক ব্যবস্থাপকগণের সাথে সরাসরি সঙ্গতি বিধান করে কাজ করে। এতে করে কর্তৃত্ব শৃঙ্খল সুরক্ষার নামে অপ্রয়োজনীয় নির্বাহী নিয়োগের প্রয়োজন পড়ে না। কর্তৃত্বের শৃঙ্খল যেটা প্রচলিত সংগঠন কাঠামোতে দেখা যায়, তা ফলে অপ্রয়োজনীয় নির্বাহী নিয়োগের প্রয়োজন পড়ে, যেটি ম্যাট্রিক সংগঠন কাঠামোতে হয় না। এছাড়া এটা একটা আসলে নতুন ধরনের ধারণা গড়ে তুলতে সক্ষম হয়েছে, নতুন ব্যবস্থা হিসেবে পুরাতন সংগঠন কাঠামোর স্থলে ম্যাট্রিক সংগঠন কাঠামো একটি নতুন ব্যবস্থার দিক নির্দেশক হিসেবে নতুন ধারণা গড়ে তুলতে সহায়তা করছে। এবার আমরা এতক্ষণ যেহেতু আমরা ম্যাট্রিক সংগঠনের সংজ্ঞা, এর সুবিধাগুলো বা কেন ম্যাট্রিক সংগঠন কাঠামো গড়ে তোলে তা জানলাম। আমরা কমিটি সংগঠন সম্পর্কেও জানি, এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে কমিটি সংগঠন বলতে কী বোঝায়। আবারও আমি একটু তোমাদের বোঝার সাথে কমিটি সংগঠন কি সেটা একটু বলছি। যে সাধারণত আসলে কমিটি বলতে কতিপয় লোকের সমষ্টিকে বোঝায়, যাদের উপর ঊর্ধ্বতন কর্তৃক কোনো বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়। বিশেষত্বে কমিটি হলো কোনো বিশেষ ব্যক্তিবর্গের সমষ্টি, যাদের উপর কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে প্রশাসনিক দায়িত্ব বা কোনো কার্যভার অর্পণ করা হয়ে থাকে।
এবং যারা সামষ্টিকভাবে সেই দায়িত্ব পালন বা কার্য সম্পাদন করে। কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে কমিটি সংগঠন বলে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো সংগঠনেরই কতিপয় লোকের সমষ্টিকে বোঝায়। কমিটি বলতে কতিপয় লোকের সমষ্টিকে বোঝায় যাদের উপর ঊর্ধ্বতন কর্তৃক কোনো বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়। তারা মূলত আসলে কি হয়, একটি সংগঠনের কর্মরত একদল লোকের সমষ্টি যাদের উপর ঊর্ধ্বতন কর্তৃক কোনো বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়। ধরো কোনো একটি সংগঠনে বা কোনো একটি প্রতিষ্ঠানে ফ্যাক্টরিতে আগুন লাগলো, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মধ্য পর্যায়ে 3 থেকে 4 জন নির্বাহীর উপর দায়িত্ব দেওয়া হলো তদন্ত করার, এবং তদন্ত করে সে রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। এই ক্ষেত্রে এই যে 3 থেকে 4 জনের যে দল তৈরি করা হলো, আগুন কেন লেগেছে সেটা তদন্ত করে বের করার, তার কারণ অনুসন্ধান করার, সেই বিষয়টাই হলো কি, সেই লোকের সমষ্টিটাই হলো কমিটি। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন কমিটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, অর্থাৎ কমিটি ব্যবহারের অনুকূল ক্ষেত্রসমূহ কী কী? সব ক্ষেত্রেই কিন্তু কমিটি ব্যবহার করা যায় না। কোন কোন ক্ষেত্রে কমিটি ব্যবহার করা হয় সেই বিষয়টাই আমরা এখন পড়ব। যে এই প্রশ্নটার আরও একটা ধরন আছে যে ব্যবস্থাপনায় কমিটি কোনো মহা ঔষধ নয়। অর্থাৎ এটি কোনো বড় কোনো সমাধান নয় যেটা কমিটির মাধ্যমেই করা যাবে, অন্য কোনোভাবে নয়। কারণ কমিটি সকল প্রশাসনিক সমস্যা সমাধানের মহা ঔষধ নয়, এটি বর্তমানকালে একটি সর্বজন স্বীকৃত বিষয়। শুধুমাত্র উপযোগী ক্ষেত্রে যোগ্য সদস্য সমন্বয়ে কমিটি গঠন করা গেলেই সেখান থেকে উত্তম ফল অর্থাৎ ভালো কিছু প্রত্যাশা করা যাবে। এখন আমরা দেখব কমিটি ব্যবহারের উপযুক্ত ক্ষেত্রসমূহ। ব্যাপক ও বিচিত্র তথ্যের প্রয়োজনীয়তা। প্রতিষ্ঠানে এমন অনেক বিষয় থাকে যে বিষয়ে মতামত দান বা সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক ও বিচিত্র তথ্যের প্রয়োজন হয়। ব্যাপক অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির বিচিত্র ধরনের তথ্যের প্রয়োজন হয়। সেক্ষেত্রে একজন ব্যক্তি কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হলে প্রয়োজনীয় তথ্যের অভাবে অনেক সময় কি সিদ্ধান্ত সঠিক হয় না। এই ক্ষেত্রে কি কমিটি গঠন করা প্রয়োজনীয় হয়ে যায়, অপরিহার্য হয়ে দাঁড়ায়। যেমন প্রতিষ্ঠানের বাজেট কমিটি, মূল্য নির্ধারণ কমিটির মতন যে সকল কমিটি গঠন করা হয় তার পিছনে মূলত এরূপ প্রয়োজন কাজ করে। যৌথ সিদ্ধান্তের প্রয়োজনীয়তা। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় এমন কিছু বিষয় লক্ষণীয় যে সকল বিষয়ে গৃহীত সিদ্ধান্ত বিভিন্ন পক্ষকে প্রভাবিত করে। বিভিন্ন পক্ষ অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে, অর্থাৎ জড়িত বিভিন্ন পক্ষ বা মানুষদের কথাই বলা হয়েছে যারা প্রভাবিত হয়। এমন অনেক বিষয় থাকে যে বিষয়ে বিভিন্ন পক্ষের নিজস্ব বক্তব্য থাকে। এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হলে তা সিদ্ধান্তের ভাবমূর্তি বৃদ্ধি করে এবং বাস্তবায়ন সহজ হয়। যেমন শৃঙ্খলা কমিটি, বেতন কমিশন ইত্যাদি এরূপ বিবেচনায় গঠিত হতে দেখা যায়। অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। এর মধ্যে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত থাকে যা কার্যকারিতা বিচারে খুবই গুরুত্বপূর্ণ, সুদূর প্রসারী। যেমন ধরো বড় প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী কমিটি, পরিকল্পনা প্রণয়ন কমিটি, সরকারি পর্যায়ে মজুরি কমিশন মূলত এরূপ সুবিধা লাভের জন্য গঠিত হয়। সুপ্রিম কোর্টে একাধিক বিচারকের সমন্বয়ে বেঞ্চ এ লক্ষ্যই গঠন করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ। বর্তমানকালে নতুন ধরনের ও উন্নত মানের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে
ব্যবহৃত হওয়ায় আগেরকার দিনে সরলরৈখিক কর্তৃত্ব এখন হ্রাস পাচ্ছে। বিশেষায়ন ও উন্নয়ন আজকের দিনে অনেকটা সমার্থক হয়ে পড়ায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের ব্যক্তিদের মতামত বা সুপারিশ গ্রহণ ছাড়া নির্বাহীদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। আর এই ক্ষেত্রেই কমিটি গঠন করা হলে কি হয়, ভালো ফল পাওয়া যায়। যেমন প্রজেক্ট সার্ভে কমিটি, সিলেবাস প্রণয়ন কমিটি ইত্যাদি এই লক্ষ্যেই গঠিত হয়। এরপর হচ্ছে ধরো ঝুঁকিপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। প্রতিষ্ঠানে এমন কিছু বিষয় থাকে যেখানে একক ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ বিবেচিত হয়ে থাকে। এই ক্ষেত্রে একক ব্যক্তি কোনো সিদ্ধান্ত নেওয়া শোভন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে পারে এবং ঝুঁকি হ্রাস করার জন্যই মূলত কমিটির মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন বোনাস কমিটি, সিলেকশন কমিটি ইত্যাদি এইরূপ লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হয়। সমন্বয়ের অপরিহার্যতা। যে সকল প্রতিষ্ঠানে বিভাগসমূহ কাজের সমন্বয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বিভাগীয় প্রধানদের সমন্বয়ে কমিটি গঠন করলে অধিক ভালো ফল লাভ করা যায়। হ্যাঁ, তাই সেই ক্ষেত্রে কমিটি গঠন করা অপরিহার্য বিবেচিত হয়ে যায়। কর্মভারগ্রস্ত নির্বাহীর কর্মভার লাঘব। অর্থাৎ অনেক সময় ঊর্ধ্বতন নির্বাহী অধিক কর্মভারগ্রস্ত হয়ে থাকেন, অর্থাৎ অনেক বেশি কাজের চাপে একেবারে ডুবে থাকেন। তাই তথ্য সংগ্রহ, সকল দিক যথাযথভাবে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ ও সকল অবস্থায় যথার্থভাবে কার্য সম্পাদন তার পক্ষে সম্ভব হয় না। আবার প্রাতিষ্ঠানিক স্বার্থেই পদস্থ কর্মীর সংখ্যা বৃদ্ধি করা বা ক্ষমতা অধস্তনদের কাছে বিকেন্দ্রীকরণও সুবিধাজনক নয়। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় একজন নির্বাহী কাজের অনেক চাপে থাকেন, তার পক্ষে এককভাবে সিদ্ধান্ত নিলে কি হয়ে থাকে, যথার্থ হবে না। আবার অনেক ক্ষেত্রে কর্মীর সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয় না। আবার বিকেন্দ্রীকরণ করাও, অর্থাৎ অধস্তনদের কাছে ক্ষমতা হস্তান্তর করাও কিন্তু সুবিধাজনক নয়। সেই ক্ষেত্রে কমিটি গঠন অধিক নিরাপদ ও কার্যকর বিবেচিত হয়। যেমন ধরো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কমিটি, পরীক্ষা কমিটি, এটাই। তারপর হচ্ছে কালক্ষেপণ মানে সময় পার করা। প্রতিষ্ঠানে অনেক সময় এমন অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হতে পারে যেখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া যেমনি সম্ভব হয় না, আবার কোনো প্রশাসনিক কোনো কার্য ব্যবস্থা গ্রহণ না করলেও পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এই সময়ে কমিটি গঠন করা হলে কমিটির পক্ষ থেকে তথ্য আদি অনুসন্ধান, বিচার বিশ্লেষণ, সুপারিশমালা তৈরি ইত্যাদিতে যথেষ্ট সময় ব্যয় হয়। এতে পূর্বের অবস্থা অনেকটা সহজ হয়ে আসে। হ্যাঁ, তাই কথায় বলে টাইম ইজ এ গ্রেট হিলার, অর্থাৎ সময় হলো বড় উপশমকারী। এই সত্যটি এরূপ ক্ষেত্রে পরবর্তী কার্যক্রম গ্রহণে সহায়তা করে। তাই প্রতিষ্ঠানে অনেক সময় অধস্তনরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মনে করলেও ঊর্ধ্বতন এই বিষয়ে অগ্রসর হওয়ার প্রয়োজন বোধ করে না। সেক্ষেত্রেও কমিটি গঠন করে সিদ্ধান্ত গ্রহণকে বিলম্বিত করে। অর্থাৎ দেখা যায় যে সময়টাকে তারা অনেক বেশি দীর্ঘায়িত করে। এভাবেই কমিটি গঠন করে মূলত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে সামাল দেওয়া হয়। এই ছিল কমিটি গঠনের ক্ষেত্রে উপযুক্ত বা অনুকূল ক্ষেত্র সমূহ। হ্যাঁ, কমিটি গঠন এমন কিছু ক্ষেত্র বড় বড় প্রতিষ্ঠান সময়ে দেখা যায় যেখানে উপযুক্ত সদস্য সমন্বয়ে কমিটি গঠন করা হলে তা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। নতুবা অহেতুক ঝামেলা সৃষ্টি বা ঊর্ধ্বতন কর্তৃত্ব প্রয়োগকে বাধাগ্রস্ত করে থাকে। ছাত্রীরা, আশা করি তোমাদের ম্যাট্রিক সংগঠন এবং কমিটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে বা অনুকূল ক্ষেত্রসমূহ নিয়ে তোমাদের ধারণাগুলো অনেক সহজ হলো বা পরিষ্কার হলো।
পরবর্তী ক্লাসে তোমরা তোমাদের কোনো বিষয় কোন অধ্যায় বেশি সমস্যা সেটা আমাকে জানাতে পারো। আর এই যে আমার আলোচনার মধ্যেও যদি কোনো সমস্যা থাকে তোমরা সেটিও কমেন্টস করে আমাকে জানাতে পারো। আশা করি তোমাদের পরবর্তী ক্লাসও আরও ভালোভাবে তোমাদের প্রদান করতে পারবো, তোমরাও ভালোভাবে অংশগ্রহণ করবে। এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।